শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৮ সেপ্টেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বড়খোলায় টিকিটের দাবিদার জহুরুল ইসলাম বড়ভূঁইয়া, কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে বালু উত্তোলন হাওয়াইতাঙ্গে বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন। মেঘালয়ে আসামের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ১৬ সেপ্টেম্বর থেকে। হিমাচলে বন্যা, আসাম ও ত্রিপুরার তরফে ৫ কোটি করে অনুদান ঘোষণা। এক দশকেই পরিত্যক্ত বদরপুর জংশনের ফুট ফ্লাইওভার ব্রিজ, রেল লাইনের উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার। বন্যায় ফুসছে যমুনা, তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলল জলস্তর। আধার কার্ডেই শেষ পর্যন্ত সিলমোহর সুপ্রিম কোর্টের, ভোটার তালিকা নিয়ে বড় নির্দেশ। রণক্ষেত্র নেপালের সংসদ ভবন চত্বর, বাড়ছে মৃতের সংখ্যা। এবং সর্বশেষ খবরটি হলো, মুখ্যমন্ত্রিত্বের অঙ্কে বিহারে আরও বেশি আসন চান নীতিশ কুমার, বিপাকে বিজেপি। এবারে শুনুন বিস্তারিত খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা মাঠ চষে বেড়াচ্ছেন। এক সাংবাদিক সম্মেলন করে ২০২৬ বিধানসভা নির্বাচনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা করেন উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম বড়ভূঁইয়া। এদিন তিনি ২৬ ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী বলে জানান। তারপর কোনই বলেন, কংগ্রেস তাকে মনোনয়ন না দিলে কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত। তার কথায়, তাকে মনোনয়ন না দিলে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সাফ ঘোষণা করেন। উল্লেখ্য, জহুরুল ইসলাম বড়ভূঁইয়া ২০১০ সালে জাটিঙ্গা সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। পরিষদ আসনে কংগ্রেস বিজেপি প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তার কথায়, আজ পর্যন্ত বড়খোলার কোনো ভূমিপুত্র প্রার্থী বিধায়ক নির্বাচিত না হওয়ায় বড়খোলার জ্বলন্ত সমস্যার সমাধান হয়নি। জহুরুল ইসলাম বড়ভূঁইয়ার আরও দাবি, বড়খোলার জনগণের দাবি মেনে কংগ্রেস মনোনয়ন দাবি জানাচ্ছেন। বড়খোলার ভোটাররা চাইছেন তাকে কংগ্রেস থেকে মনোনয়ন দেওয়া হোক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহুরুল ইসলাম বড়ভূঁইয়া বলেন, বিধানসভার ডেলিমিটেশন তার জন্য কোনো ফ্যাক্টর নয়। সাংবাদিক সম্মেলনে জহুরুল ইসলাম বড়ভূঁইয়া বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে এক হাত নেন। বলেন, মিসবাহুল ইসলাম সংবাদ মাধ্যমে বলেছিলেন, বড়খোলার তেমন কোনো জ্বলন্ত সমস্যা নেই, একমাত্র নদী ভাঙ্গন সমস্যা। তবে নদী ভাঙ্গন সমস্যার কতটুকু সমাধান হয়েছে জানা নেই। পরবর্তী খবর, হিমাচলে বন্যা, আসাম ও ত্রিপুরার তরফে ৫ কোটি করে অনুদান ঘোষণা। প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশের জন্য পূর্বোত্তর ভারতের দুটি রাজ্য আসাম ও ত্রিপুরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মানিক সাহা রবিবার জানান, তাদের সরকারের পক্ষ থেকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা করে অনুদান দেওয়া হবে। হিমন্ত সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যায় বহু প্রাণ ও সম্পদের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকাহত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করছি। আসামের মানুষের পক্ষ থেকে আমরা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান করছি, যাতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করা যায়। মানিক সাহা লেখেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যা হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই প্রেক্ষিতে আমি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং এই দুর্দিনে আমাদের সংহতি প্রকাশ করেছি। ত্রিপুরার মানুষের পক্ষ থেকে আমরা হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিচ্ছি। হিমাচল প্রদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে ৮৬৬টিরও বেশি রাস্তা অবরুদ্ধ হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় সড়ক NH3, NH5 এবং NH305। বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫০০রও বেশি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা কুল্লু, তারপর মান্ডি ও সিমলা। আসাম ও ত্রিপুরার এই উদার উদ্যোগ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানবিকতার পরিচয় দিয়েছে এবং হিমাচলের দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। পরবর্তী খবর, মেঘালয়ে আসামের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ১৬ সেপ্টেম্বর থেকে। মেঘালয়ের অল খাসি মেঘালয় ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশন সম্প্রতি হুমকি দিয়েছে, তারা আসামের নম্বর থাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে, অর্থাৎ আসামের কোনো গাড়ি পর্যটক নিয়ে মেঘালয়ে যেতে পারবে না। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আসাম ট্যুরিস্ট ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশন।
তারা জানিয়েছে এমনটা হলে তারাও মেঘালয়ের গাড়ি আসামে ঢুকতে দেবে না। AKMTT এর সভাপতি বালাজিৎ জিরুয়া জানিয়েছেন 16 সেপ্টেম্বর থেকে তাদের নতুন সিদ্ধান্ত কার্যকর হবে এবং ওই দিন থেকে আসামের নম্বর থাকা গাড়ি পর্যটক নিয়ে মেঘালয়ে ঢুকতে পারবে না। এর উত্তরে TTAA জানিয়েছে মেঘালয় পর্যটন ট্যাক্সি অ্যাসোসিয়েশন যদি আসামের নম্বর থাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তবে গোটা অঞ্চলের পর্যটন ব্যবস্থায় মারাত্মক সংকটে পড়বে। TTAA মেঘালয় সরকারের কাছে আবেদন জানিয়েছে একতরফা এই সিদ্ধান্ত মেঘালয়ের অর্থনীতির ক্ষতি করবে এবং একই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডকে যুক্ত করা সমন্বিত পর্যটন সার্কিটকেও ধ্বংস করবে। তাদের বক্তব্য, দীর্ঘদিনের প্রচেষ্টায় উত্তর পূর্বকে এক অভিন্ন ও অতিথিপরায়ণ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু এ ধরনের নিষেধাজ্ঞা সেই ভাবমূর্তিকে নষ্ট করবে। আসামের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন তাদের গাড়ির বৈধ আন্তঃরাজ্য ও সর্বভারতীয় পারমিট রয়েছে এবং এগুলি মেঘালয়ের রাজস্ব আয় বাড়াতেও সহায়তা করে। তবে মেঘালয়ের এই সিদ্ধান্ত অযৌক্তিক ও একতরফা। এর ফলে মেঘালয় কার্যত শূন্য পর্যটন রাজ্যে পরিণত হবে। তারা আরও জানিয়েছে অত্যাধিক বিমান ভাড়ার পরও পর্যটকরা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তরিক আতিথেয়তার জন্য উত্তর পূর্বকে বেছে নেন। যদি এই অঞ্চলের বিভিন্ন রাজ্যের মধ্যে বিভেদ বাড়তে থাকে, পর্যটকরা উত্তরাখণ্ড, হিমাচল, লাদাখ বা অন্য পাহাড়ি রাজ্যে চলে যাবেন, যার ফলে সরাসরি ক্ষতি হবে মেঘালয়ের হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ, গাইড এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের। TTAA কাশ্মীরের উদাহরণ টেনে সতর্ক করেছে সামান্য উত্তেজনা ও পর্যটন শিল্পকে ধস নামাতে পারে। তাদের মতে পর্যটন টিকে থাকে শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর। একবার তা নষ্ট হলে পুনরুদ্ধার হতে বহু বছর সময় লাগে। তবে মেঘালয়ের তরফে বলা হয়েছে সিকিমে এ ধরনের নিষেধাজ্ঞা বহু আগে থেকেই রয়েছে এবং এটি তাদের পর্যটনকে ক্ষতিগ্রস্ত করেনি। সিকিমের সঙ্গে তুলনা নিয়ে TTAA এর বক্তব্য, সিকিম বাইরের গাড়ি চলাচলে সীমাবদ্ধতা রয়েছে, তবে সেখানকার বিশেষ সাংবিধানিক মর্যাদা ও আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি তাকে ব্যতিক্রমী করে তুলেছে, তাই সিকিমের মডেল মেঘালয়ে প্রযোজ্য নয়। পরবর্তী খবর, বন্যায় ফুসছে যমুনা, তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলল জলস্তর। অবিরাম বৃষ্টির জেরে ফুসতে থাকা যমুনা নদী এবার ছুঁয়ে ফেলল প্রেমের সৌধ তাজমহলের সীমানা প্রাচীর। আগ্রায় যমুনার জলস্তর এতটাই বেড়েছে যে নদীর তীরবর্তী এলাকার বেশ কিছু বাড়ি ইতিমধ্যেই ভেসে গেছে, যদিও এই মুহূর্তে তাজমহলের মূল অংশের কোনো ক্ষতির খবর নেই। মঙ্গলবার সকালেই যমুনার জল বিপদসীমা পার করে ফেলেছে, যা যমুনা বাজার ও আশপাশের এলাকায় ঢুকে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ইতিমধ্যেই 8018 জনকে নিরাপদ আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে যমুনার এমন ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল 1978 সালে। প্রায় 45 বছর পর গত বছরও যমুনার জল তাজমহল কমপ্লেক্সের বাইরের প্রাচীর ছুঁয়ে ফেলেছিল এবং পিছনের দিকের বাগান প্লাবিত হয়েছিল। এবার আবারও সেই দৃশ্য ফিরে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন এবং বিশেষজ্ঞদের মধ্যে আগামী কয়েকদিনে যমুনার জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আরও কিছু এলাকা প্লাবিত হতে পারে। তবে তাজমহলের মূল কাঠামো সুরক্ষিত রাখার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী খবর, আধার কার্ডেই শেষ পর্যন্ত সিলমোহর সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা নিয়ে বড় নির্দেশ। বিহারের সমীক্ষায় প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। আজ SIR সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ, তবে এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য। বিহারের সমীক্ষায় প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। আজ SIR সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকার বিশেষ, তবে এই নিয়ম শুধুমাত্র বিহারের জন্যই প্রযোজ্য। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে উঠেছিল বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধনের মামলাটি। এই বেঞ্চ আগেই জানিয়েছিল ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই প্রথম আধার নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটাররা। আধারকেই প্রামাণ্য নথি হিসেবে যুক্ত করতে হবে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয়পত্র প্রমাণের তালিকায় আধার কার্ডকে 12তম স্থান দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন 11টি নথির কথা উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট, এবার 12টি নথি যুক্ত হলো প্রমাণপত্র হিসাবে। পরবর্তী খবর, নেপালের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যাপক জনমত গড়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলে
হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এখন পর্যন্ত এই আন্দোলনে 14 জনের মৃত্যু হয়েছে এবং 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন একটি বৃহৎ দুর্নীতি বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করছে। উত্তেজনার মধ্যে এক তরুণ প্রতিবাদকারী আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন জানিয়ে বলেন, আমরা ইতিমধ্যে আজকের দিনটা জয় করেছি। তিনি আরও দাবি করেন, উস্কানিমূলক গোষ্ঠীগুলি আন্দোলনে ঢুকে পড়েছে, তাই সচেতন থাকা জরুরি। অবস্থা উত্তপ্ত হয়ে ওঠায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ সন্ধ্যায় জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন। নিউ বানেশ্বর এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। গত আগস্ট 28 থেকে সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, রেডিট, লিঙ্কডইন সহ 26টি সামাজিক মাধ্যম নিবন্ধিত না হওয়া নিষিদ্ধ ঘোষণা করে তাদের নির্দেশ অনুযায়ী এই সংস্থাগুলোকে 7 দিনের মধ্যে নেপালে রেজিস্ট্রেশন, স্থানীয় গ্রিভেন্স অফিসার এবং কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে বলা হয়েছিল, কিন্তু কোনো সংস্থাই এই সময়সীমার মধ্যে আবেদন জমা দেয়নি। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীত্বের অঙ্কে বিহারে আরও বেশি আসন চান নীতিশ কুমার, বিপাকে বিজেপি। নভেম্বরের গোড়ায় বিহারে বিধানসভার ভোট। আগামীকাল মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচন পর্ব মেটার পর পাটনা অথবা দিল্লিতে বসবে বিহারের এনডিএ শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বৈঠক। এরই মধ্যে মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার দাবি তুলেছেন, আগামী নির্বাচনে জেডিইউ আরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রবিবার রাজপুর আসনে একতরফা জেডিইউর একজন প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজপুরে গতবারের পরাজিত প্রার্থীর নামই ঘোষণা করেছেন নীতিশ। তা নিয়ে বিজেপির তেমন আপত্তি নেই, কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাড়তি আসন দাবিকে মোটেই ভালোভাবে নিচ্ছে না বিজেপি। বিহার বিজেপির শীর্ষ নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। বলেছেন, আসন নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত কথা হয়নি। এখনই প্রকাশ্যে মুখ খোলার সময় আসেনি। বিহারে এনডিএর বাকি জোট শরিকরা অনেক আগে থেকেই বাড়তি আসন চেয়ে দরবার শুরু করেছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি, জিতন রাম মাঝির ভারতীয় আওয়াম মোর্চা এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টি গতবারের থেকে বেশি আসন দাবি করে রেখেছে। এই পরিস্থিতিতে বিজেপির পরিকল্পনা ছিল জেডিইউর ভাগ থেকে আসন কমিয়ে বাড়ি শরিকদের সন্তুষ্ট করবে, কিন্তু নীতিশ রবিবার পদ্ম শিবিরের ভাবনায় জল ঢেলে দিয়েছেন। প্রকাশ্য সভায় বলেছেন, এবার আরও বেশি আসনে লড়াই করবে আমার দল। 2020 বিধানসভা উঠে জেডিইউ 115 আসনে লড়াই করে মাত্র 43টিতে জয়ী হয়েছিল। অন্যদিকে 110টিকে লড়াই করে বিজেপি জিতে 74টি আসন। তখন থেকেই আলোচনা নীতিশের দলের আসন কমানোর গুঞ্জন শুরু হয়। পরবর্তী খবর, এক দশকেই পরিত্যক্ত বদরপুর জংশনের ফুট ফ্লাইওভার ব্রিজ। রেল শহর বদরপুর এবং কলোনি, জুম বস্তি ইত্যাদি সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মধ্যে পারাপারে ব্যবহৃত রেল ক্রসিং উঠিয়ে ব্রডগেজ লাইন স্থাপনের পর বহু কোটি টাকা গচ্ছা দিয়ে ফুট ফ্লাইওভার ব্রিজ বানানো হলেও এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় শোভা পাচ্ছে। মানুষের নিরাপদ পারাপারের উদ্দেশ্যে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই ওভারব্রিজ। উদ্দেশ্য ছিল স্টেশন এলাকায় রেল লাইন অতিক্রম করতে গিয়ে সাধারণ মানুষের জীবনের ঝুঁকি কমানো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারি টাকায় নির্মিত এই ওভারব্রিজটি সাধারণ মানুষের চলাচলের পরিবর্তে মাত্র এক দশকেই পরিণত হয়েছে বখাটে ও বিক্রিদের আস্তানা। সেখানে আশ্রয় নিচ্ছে নেশাগ্রস্ত মানুষ, তাছাড়া একাংশ উঠতি বাইক চালকের স্টান্ট দেখানোর জায়গা। বদরপুর জংশনের ঠিক পূর্বে রয়েছে এই সেতুটি, পাশে রয়েছে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে। এটি আবার শীতের মরশুমে বহাল থাকে 1 হাঁটু জলে, ফলে পথচারীরা বাধ্য হয়ে এবং অভ্যাসগত বেশ কয়েকটি লাইন পেরিয়ে এপার ওপার করেন। শিশু থেকে বৃদ্ধ, পুরুষ মহিলা নির্বিশেষে প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই দিনরাত দুপুরে যাতায়াত করেন। স্থানটির পরিচিত নাম রেলগেট, সেটা মিটার গেজ আমলের গেট থেকেই চালু। যে সেতুটি মানুষের যাতায়াতের জন্য নির্মিত, সেটি ব্যবহার না করে রেল লাইন পেরোনো বিপজ্জনক হলেও সেই আমলই দেন না। অথচ তাদের জন্যই নির্মিত ওভারব্রিজটি পড়ে আসছে কার্যত অকেজ অবস্থায়। এর পেছনে শুধু পথচারীদের দোষারোপ করলে হবে না, কারণ অনেক দিন ধরেই কানাঘুষো চলছে যে ফুট ওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিতভাবে। এর নকশা ও অবস্থান এমনভাবে তৈরি যে যাত্রীদের জন্য ব্যবহার করা এক প্রকার অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে। ফলে যাত্রীরা বরং সহজ পথ ধরে রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওভারব্রিজে ওঠানামার সিঁড়ি ও প্রবেশপথ এমন জায়গায় তৈরি করা হয়েছে
যেখানে যাত্রী ও সাধারণ মানুষের দীর্ঘ ঘুরপথ পাড়ি দিতে হয়। তাছাড়া রাতে পর্যাপ্ত আলো না থাকায় ওভারব্রিজে ওঠা মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। এসব কারণে সাধারণ মানুষ ঝুঁকি নিয়েও রেললাইন দিয়ে পারাপারকে নিরাপদ মনে করেন। রেললাইন দিয়ে প্রতিদিন হাজারো মানুষের এভাবে যাতায়াত কোনোভাবেই নিরাপদ নয়। এর ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগ যদি সঠিক পরিকল্পনায় হতো তবে আজ কোটি টাকার প্রকল্প এভাবে অব্যবহৃত বা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো না। বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলের পরিবর্তে ফুট ওভারব্রিজটি নেশাগ্রস্তদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। দিন দিন এর ব্যবহারযোগ্যতা হ্রাস পাচ্ছে এবং উপত্যকার গুরুত্বপূর্ণ স্টেশন এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। ওভারব্রিজটি যেন যাত্রী ও সাধারণ মানুষের জন্য সত্যিকারে ব্যবহারযোগ্য হয়, তার জন্য নকশা ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনা জরুরি। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই সেতু অচল থেকে যাবে এবং সাধারণ মানুষ রেললাইন দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।